মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু। মোট সংখ্যা বেড়ে ৩২। বিকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করবেন বিদেশি বিশেষজ্ঞরা। দেশ থেকে বৈষম্য দূর করা না হওয়ায় হতাশ জুলাই যোদ্ধারা। সরকার এবং দলগুলোকে কল্যাণমুখী সংস্কারের তাগিদ। রাজধানী সহ সারা দেশে ফের বাড়ছে ডেঙ্গু। যুক্ত হয়েছে নতুন উপসর্গ। নিয়ন্ত্রণে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং রাজধানীর নিত্য বাজারে কাটছেই না অস্থিরতা। বাড়তি দামে চাল স্থিতিশীল হলেও চড়া মাছ, ডাল, সবজি তদারকির ঘাটতিকে দুষছেন ভোক্তারা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পরে সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। মাইলস্টোনের ট্র্যাজেডির ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। 10 বছর বয়সী আইমান সকাল 9:30টার দিকে রাজধানীর জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, শিশুটির শরীরের 45% পুড়ে গিয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের আজ সকাল 10টার হালনাগাদ তথ্য অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে 32 জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে 51 জন। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে আসা চীন, ভারত এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা আজ বিকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করবেন বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আজ বাদ জুমা মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, বার্ন ইনস্টিটিউটে এখন কি পরিস্থিতি? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই সূত্র ধরে যে মৃতের তালিকা, যে মৃতের সারি, সেখানে আরও একটি নাম যুক্ত হয়েছে এবং আজকে সকাল 9:15তেই চিকিৎসকরা আইমানের মৃত্যু হয়েছে বলে আসলে তারা নিশ্চিত হতে পারেন এবং আমরা যে বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক তার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাত থেকেই আসলে তার অবস্থার অবনতি হতে থাকে এবং সেজন্যই কিন্তু তাকে আরও ক্রিটিক্যালি যেসব রোগী থাকেন অবস্থায়, সংকটাপন্ন অবস্থায়, তাদেরকে আরও নিবিড় পরিচর্যার জন্য আসলে তাকে নেওয়া হয় এবং আজকে সকাল 9:15তেই আসলে আইমান পৃথিবীর মায়া ত্যাগ করেন। এবং এছাড়াও যিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 67 জন কিন্তু নানাভাবে ছোট বড় বিভিন্ন ধরনের অগ্নির দগ্ধ হয়ে তারা কিন্তু এইসব ভর্তি রয়েছেন এখন পর্যন্ত, এই বিষয়টি আমাদেরকে তারা জানিয়েছেন এবং এদের মধ্যে তারা বলেছেন যে প্রায় 15 জনকে হয়তো আগামীকাল শনিবার ছেড়ে দেওয়া হতে পারে, কারণ তাদের যে দগ্ধের পরিমাণ এবং তাদের অবস্থা অনেকটাই এখন উন্নতির দিকে এবং সুস্থতার দিকে রয়েছেন এবং তারা আশা করছেন যে আগামীকাল তাদেরকে 15 জনকে আসলে এখান থেকে রিলিজ দেওয়া হবে, এই বিষয়টি তারা জানিয়েছেন। এছাড়া তারা বিষয়টি জানিয়েছেন যে 6 জন এখনও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাদের অবস্থার উন্নতির যে মাত্রাটি সেটি কিন্তু খুবই স্থির অবস্থায় রয়েছে এবং তারা বলছেন যে আসলে তাদেরকে বিদেশি চিকিৎসার জন্য নেয়ার বিষয়টি নিয়ে আমরা আসলে জানতে চেয়েছিলাম যে তাদেরকে আসলে বাইরের কোনো দেশে উন্নত চিকিৎসার জন্য আসলে নেওয়া সম্ভব হবে কিনা। তো তারা যে বিষয়টি জানিয়েছেন যে ইতিমধ্যেই সিঙ্গাপুরের 9 সদস্যের একটি চিকিৎসকদের দল এই রোগীদেরকে দেখাশোনা করছেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের শারীরিক অবস্থার আসলে আপডেট তারা নিচ্ছেন। এর মধ্যে ভারতের চিকিৎসক দলও এসেছে, এছাড়া আপনি জানেন যে চীনের 5 সদস্যকে দল এসেছে। সুতরাং তারা বলছেন যে তাদের সঙ্গে পরামর্শ করেই আসলে তাদেরকে বিদেশে নেওয়ার বিষয়টি বা উন্নত চিকিৎসার বিষয়টি আসলে আরও নিশ্চিতভাবে বলা যাবে। তো ফাতেমা, আমার কাছে বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এই ছিল সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। একটি দুর্ঘটনায় নিভিয়ে দিল একটি পরিবারের আলো। ছোট্ট একটি প্রাণ কেড়ে নিয়ে পরিবারটির সব স্বপ্নই ভেঙে গুঁড়িয়ে দিল মাইলস্টোন ট্র্যাজেডি। রাইসা মনি, ফুলের মতো নিষ্পাপ সুবাসিত এক প্রাণ। মাইলস্টোন দুর্ঘটনায় সে আজ শুধুই স্মৃতি। বিমান বিধ্বস্তের 4 দিন পর মিলেছে নিখোঁজ রাইসার খোঁজ। শামীমুজ্জামান চৌধুরীর গল্পে বিস্তারিত। আমি যে মা সহ্য করতে পারতেছি না ওই আগুনের শিখা,
ওরে বাবা ওইভাবে আগুন জ্বলতেছে, আমার বাকি যদি ওই রুমে থাকে, আমার বাকির একটু জ্বর হলে আমার হাত ছাড়ে না, আমার সেই পাখি ওরম জ্বলতো আগুনের মধ্যে কি করতেছে, তখন আমি হাওমা করে কাঁদি। আর বিমান বিধ্বস্ত হয়ে যখন তার ছোট্ট প্রাণটি ঝরে গেল, ভেঙে পড়ল পুরো পরিবার। 7 রঙের তুলি দিয়ে রাইসা কল্পনায় আঁকত ছবিগুলো। মাত্র 7 বছর বয়সী রাইসা জানতই না একটা সাদা কফিনই হবে তার জীবনের শেষ ক্যানভাস। আইসক্রিম খেতে চাইছিল, আইসক্রিম খেতে দিতেও পারে নাই। আমার বড় মেয়েটা পাথরের মতো হয়ে গেছে। চঞ্চল প্রাণবন্ত, যার মুখ ভর্তি হাসি দিয়ে পুরো পরিবারকে করত আলোকিত, আজ সেই ঘরেই শুধুই নীরবতা। ছোট ছোট পায়ে দৌড়ে বেড়ানোর শব্দটা আর শোনা যায় না। আমার রাইসা যদি একাও বাসায় থাকে, মনে হয় আমার পুরো বাসাটা নাড়াই খায়, এত চালু। চারিপাশে যেখানে তাকায় আমার রাইসার স্মৃতি, আমার রাইসা আমি কোনো দিন ভুলতে পারবো না। রুই মাছ ছিল রাইসার প্রিয় খাবার, সে ছিল সবার প্রিয়। আমি জিজ্ঞেস করছিলাম, আম্মু তুমি কি দিয়ে ভাত খাবা? তা বলতেছে, তুমি কি রান্না করছো আম্মু? আমি বলছি, আমি মুরগির মাংস রান্না করছি, রুই মাছ রান্না করছি, তুমি কি দিয়ে খাবা? তা বলতেছে, আমি আজকে রুই মাছ দিয়েই খাবো। রুই মাছটার অনেক, মাছের মধ্যে রুই মাছটা চিংড়ি মাছটার অনেক প্রিয় খাবার। ঘরে আর রাইসার হাসির শব্দ নেই, চারদিকে শুধু স্মৃতিগুলো ছড়িয়ে আছে। খাট, জামা, খেলনা আর খেলার পুতুল সবই এখন শোকের প্রতীক। মা বাবার চোখে ঘুম নেই, রাত নামলেই অপেক্ষায় থাকেন, হয়তো ঘরের দরজায় আবারও ডাক দেবে মা, আম্মু। যে স্কুলে ভালো ভবিষ্যৎ গড়ার জন্য আমার পাখির আমি পড়াইছি, সেই স্কুলেই আমার পাখি শেষ হয়ে গেছে। গল্প বলার দিনেই নিখোঁজ রাইসার লাশ শনাক্ত হয়। ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হলো প্রাণচঞ্চল আদরের রাইসা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কোনো কাজ জনগণের কাছে দৃশ্যমান নয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মাইলস্টোন দুর্ঘটনায় বিমান বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হলো সেই প্রশ্নও রাখেন তিনি। সকালে উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে এসে এসব কথা বলেন গয়েশ্বর। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। বৈষম্য নিরসনের আন্দোলনে হাসিনা সরকারের পতন হলেও দেশ থেকে বৈষম্য দূর হওয়ার কোনো লক্ষণ দেখছে না জুলাই যোদ্ধারা। এতে হতাশা জানিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমুখী সংস্কারের তাগিদ দিয়েছেন তারা। অন্যদিকে রাজনৈতিক দল ক্ষমতারোহণের আগেই মৌলিক সংস্কারের পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানী ও রাজনীতিকরা। রাষ্ট্র সংস্কার নিয়ে উশাফ ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। টানা 16 বছরের শাসনামলে সাংবিধানিক সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা ও এতে নির্লজ্জ হস্তক্ষেপ, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণের মতো ঘটনায় মুহাখ্যাপা সাধারণ মানুষ। তাই জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সাম্রাজ্যের পতনের পর দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের। হাসিনা সরকার যে একটা নিজের স্বেচ্ছাচারী সিস্টেম বানিয়েছিল সেটা ভেঙে ফেলতে, আচ্ছা এটারই একটা সংক্ষিপ্ত শব্দ আমরা ইউজ করতেছি এখন, সেটা হচ্ছে সংস্কার। যে প্রত্যাশার জন্য হয়েছিল আমার মনে হয় আমরা তার 50% এখনো ফিল আপ করতে পারিনি, এখনো এটার অনেক সংস্করণ দরকার। জুলাই যোদ্ধারা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকেই ঠেলে সাজাতে হবে। যদিও প্রশাসন চেঞ্জ হয়েছে, ছাত্র বান্ধব হয়েছে, বাট আমাদের যে সব দাবি ছিল
তারা সবকটা ফুলফিল আমরা এখনো হয় নাই। অনেকাংশে ভালো হয়েছে আন্দোলনের পরবর্তী অবস্থায়, কিন্তু মানে দৃশ্যমান অগ্রগতি ওইরকম আমি দেখতে পাই না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা রাতারাতি করা সম্ভব নয়। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার আগে দ্রুত কিছু মৌলিক সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। এই সরকার যেহেতু শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া সরকার, তো সেখানে সংস্কারের একটা আকাঙ্ক্ষা মানুষের মাঝে আছে। 5-6টা সংস্কার কমিশন করা হয়েছে এবং তারা তাদের রিপোর্ট দিয়েছে, এবং এই রিপোর্টগুলোর মাধ্যমে আমরা আমাদের যে বাংলাদেশ যে এতদিন যে একটা বিভিন্ন যে সমস্যায় ভুগছিল সেগুলো কিন্তু আমরা এখন জানি আগের থেকে। রাজনীতিবিদদের মতে স্বাধীনতার 55 বছরে যা করা সম্ভব হয়নি, জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের সেই দাবি বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উত্তম একটি সময় আমরা পাস করছি। এ সময় মৌলিক বিষয়গুলোতে সংস্কার অত্যন্ত জরুরি। বিশেষ করে আমাদের রাজনীতি, আমাদের শাসননীতি, আমাদের ক্ষমতার ব্যালেন্স, অর্থনীতি, দুর্নীতির ব্যাপারে সব বিষয়ে আমাদের এখানে একটা মৌলিক সংস্কার আনতে হবে। দল নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংস্কার সাধনে অন্তর্বর্তী সরকারকেই উপযুক্ত বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানী সহ সারা দেশে ফের বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। জ্বর, মাথা ব্যথা আর শরীর ব্যথা নিয়ে হাসপাতালে আসছেন আক্রান্তরা। এবছর ডেঙ্গুর নতুন উপসর্গ দেখা দিয়েছে বলে জানালেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ইয়াসমিন আক্তার। এই উপসর্গ মস্তিষ্ককে আক্রান্ত করে রোগীর সংকট বাড়িয়ে দেয় বলে জানান তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান এই চিকিৎসক। সুরাইয়া মুন্নির রিপোর্ট। মশাবাহিত রোগ ডেঙ্গু। এ রোগে আক্রান্তের হার দিনকে দিন বেড়েই চলছে। বর্ষাকালে চারিদিকে পানি জমে থাকায় মশার প্রজনন বাড়ায়, ডেঙ্গু সংক্রমণও বেড়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা জানা যায়। এবছর কেবল জুলাইয়ে সারা দেশে আক্রান্ত 8,049 জন। হাসপাতালে ভর্তি হয়ে মারা গেছেন 27 জন। 2024-এর জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 1,01,214। এ সময় মারা গেছেন 575 জন। বর্তমান সময়ে ডেঙ্গুর নতুন ধরন দেখা দিয়েছে প্রচণ্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা অনেক সময় স্ট্রোকের পর্যায়ে চলে যাচ্ছে। মশার অত্যাচার থেকে নিস্তার মিলছে না রাজধানীবাসীর। বিভিন্ন এলাকা থেকে নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। রাতে রাতে জ্বর আসে আর মাথা ব্যথা আর খিচুড়ির মতো একটা জ্বর আসে। আমার মাথা ব্যথা, শরীর ব্যথা, জ্বর, একটু খাসা ইয়েও আছে। হাত ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, জ্বর তো ছিলই। জ্বর, ঠান্ডা, কাশি, বুকে ব্যথা, কাশি দিলে বুক ব্যথা করে। জ্বর, শরীরে ব্যথা, পুরো শরীর অবশ হয়ে যায়। 10 দিন আগে জ্বর হয়েছিল, এখন জ্বর নাই, আপাতত শুধু শরীর ব্যথা। প্রতিদিনই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে এর নতুন উপসর্গ মস্তিষ্ককে আক্রান্ত করে রোগীর সংকট বাড়িয়ে দিচ্ছে বলে জানালেন এই চিকিৎসক। ডেঙ্গু হচ্ছে ব্রেইনকে ইফেক্ট করছে, যার ফলে রোগীতে কিছু খিঁচুনি জাতীয় রোগ হচ্ছে, যেটাকে আমরা ডেঙ্গু এনকেফালাইটিস বলে থাকি। এবং আমরা এরকমও পাচ্ছি যে ডেঙ্গু ভাইরাসটা হার্টও ইনভলভ করতে পারে। তো এই ধরনের সমস্যা যখন আসলে অ্যারাইজ হয়, তখন আসলে একটু কমপ্লিকেটেড হয়ে যায় সিচুয়েশনটা। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। আমরা যদি মশাটাকে প্রতিরোধ করতে পারি, মশা কামড়টাকে প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু ডেঙ্গু থেকে প্রতিরোধ করা সম্ভব। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। বাড়তি দামের চালের বাজার স্থিতিশীল হলেও সরবরাহ সংকটের অজুহাতে চড়া মাছ, ডাল, সবজি ও তরকারির বাজার। কোনোভাবেই কমছে না কাঁচামরিচের ঝাল। নতুন করে সেঞ্চুরি হাঁকিয়েছে শসা। এই অবস্থার জন্য বাজার তদারকি ঘাট থেকেই দুষছেন ক্রেতা বিক্রেতারা। রেজা খানের রিপোর্ট। রাজধানীর বাজারে বেশিরভাগ মুদিপণ্যের দাম স্থিতিশীল, তবে মসুর ডালের দাম কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 145 টাকায়। এর সঙ্গে বেড়েছে নারিকেল তেল ও চা পাতার দাম। মসুর ডাল ভালোটা, চিকনটা 1 কেজিতে 15 টাকা করে কেজিতে বাড়ছে। তারপর চা পাতা বাড়ছে আপনার 1 প্যাকেটে 17 থেকে 18 টাকা করে। নারিকেল তেল এগুলোর দাম বাড়ছে একটাতে 10 টাকা 20 টাকা করে। ঈদের পরে বেড়ে গিয়ে স্থিতিশীল আছে সব ধরনের চালের দাম। বর্তমান বাজারটা ওইটাই আছে,
মাঝখানে একটু দাম বাড়ার চেষ্টা করছিল কিন্তু পরে দাম বাড়ায় নাই। ডিমের ডজন 120 টাকায় স্থিতিশীল। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি। ব্রয়লার 160, সোনালী 300 আর দেশি 580 টাকা। আপনার গত সপ্তাহে যেই দাম ছিল ওই দামই আছে। তবে মাছের বাজার বরাবরের মতোই চড়া। সরবরাহ কম থাকার অজুহাতে ঊর্ধ্বমুখী সব ধরনের মাছের দাম, যা সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। আমদানি কমে বাদ শুক্র শনিবার দুদিনে একটু দাম এমনি বেশি থাকে, গাড়িও বেশি বাজারও বেশি। 1000, 1200, 1500 সব বড় লোকের জন্য। মাছের মৌসুম, নদীতেই কোনো মাছ পাওয়া যাইতেছে না। কাঁচামরিচের দাম এখনো চড়া। বিক্রি হচ্ছে 240 টাকা কেজি। টমেটো, গোলবেগুন, শশা সহ কয়েকটি সবজির দাম 100 টাকার উপরে। শশা 120 টাকা দেশিটা, হাইব্রিডটা আছে 80 টাকা, গাজর দেশিটা 60 টাকা, চাইনিজটা 140, কাকরোল 60, ভেন্ডি 60। আপনারা তো বলে আপনাদের চাকরি থাকবে না, থাকবে মিডিয়া কি আপনার সেই স্বাধীনতা আছে নাকি আপনাদের? এগুলো বলে লাভ নেই। দাম কখনোই কমে না, দাম সবসময় বাড়ে। না, খুব একটা যে পরিবর্তন তারা দুই একটা হয়তো কমে আবার আরেকটা বাড়ে, খুব একটা যে পরিবর্তন আমরা দেখি না কোনো কিছুতেই। বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা। সারা বাংলাদেশে কোনো লোক আছে বলে মনে হয় না বাজার তদারকি করার জন্য। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ভারত সীমান্তে থামছেই না বিএসএফের অবৈধ পুশ ইন। মুসলিম বিদ্বেষ নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের একদিন পরেই আবারও দিল্লির বাংলা ভাষী 2 পরিবারকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। খোদ পশ্চিমবঙ্গ পুলিশের দাবি ওই 2 পরিবারের অন্তত একটি ভারতীয় এবং তারা বীরভূম জেলার বাসিন্দা। এদিকে ভারতীয় মুসলিমদের বেআইনিভাবে বাংলাদেশে পাঠানোর ঘটনাকে ভাষার সন্ত্রাস আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষাকে রক্ষার সাথে প্রয়োজনে আবারও ভাষা আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভাষার উপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে 5ম স্থানে এবং এশিয়াতে 2য় স্থানে। প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 89 জন নিহত হয়েছে। আহত হয়েছে 4.5 শতাধিক। 21 মাসের বেশি সময় ধরে চলা এই বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 59,500। এদিকে গাজার চলমানে পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। অন্যদিকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে 2 পক্ষের গোলাগুলি অব্যাহত রয়েছে। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় বর্বরতার সকল সীমা ছাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। বিমান হামলা, ত্রাণ অবরোধ কিংবা ত্রাণ বিতরণের নামে মৃত্যুর ফাঁদ পেতে নারী শিশু হত্যা, সব নৃশংসতাই চালাচ্ছে বর্বর নেতানিয়াহু সেনারা। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গাজার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও 19 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে তারা। বৃহস্পতিবার সারাদিনে ইসরায়েলি তাণ্ডবে প্রাণ গেছে আরও 89 ফিলিস্তিনির, আহত হয়েছে 4.5 শতাধিক। এছাড়া অপুষ্টিতে মারা গেছে আরও 2 জন। 21 মাসের এ বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 59,500। এদিকে গাজার চলমান পরিস্থিতিকে অবর্ণনীয় উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। উপত্যকাটিতে ভয়াবহ মানবিক সংকটের বিষয়ে তিনি বলেন, গাজায় যে দুর্ভোগ চলছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আর আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। অন্যদিকে থাইল্যান্ড কাম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ অব্যাহত রয়েছে। শুক্রবার ভারী কামান দিয়ে একে অপরের দিকে পাল্টাপাল্টি হামলা চালায় দুদেশ। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে দ্বিপাক্ষিক আক্রমণে এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো। মাইলস্টোন ট্রাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু, মোট সংখ্যা বেড়ে 32। বিকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করবেন বিদেশি বিশেষজ্ঞরা। দেশ থেকে বৈষম্য দূর না হওয়ায় হতাশ জুলাই যোদ্ধারা, সরকার ও দলগুলোকে কল্যাণমুখী সংস্কারের তাগিদ।
রাজধানী সহ সারা দেশে ফের বাড়ছে ডেঙ্গু, যুক্ত হয়েছে নতুন উপসর্গ, নিয়ন্ত্রণে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং রাজধানীর নিত্যবাজারে কাটছে না অস্থিরতা, বাড়তি দামে চাল স্থিতিশীল হলেও চড়া মাছ, ডাল, সবজি তদারকির ঘাটতিকে দুষছেন ভোক্তারা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।